স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠের প্রশাসনই আসল সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিভাগীয় কমিশনারদের এই নির্দেশনা দেন। তিনি বলেন, এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ বুঝতে পারে একটি পরিবর্তন হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক অধিকার নিশ্চিতে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব মানুষকে নিয়ে সত্যি সত্যি একটি পরিবার হতে হবে। এখন কথার মতো শোনাবে, বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি এই কথা বলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানান সিইসি। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সিইসি আরও বলেন, এবার আগের মতো আর ভোট হবে না। 5ই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। 91-96 এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি। আওয়ামী লীগ আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল, এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা রেজিস্টার্ড দল। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তো আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ দেয়া হবে বলে জানিয়েছে প্রেস উইং। এদিকে আজ থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন। তবে এর আগের ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালি থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ ও বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। সোমবারও সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আছে। ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মচারীরা। গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে পলাতক স্বামী। প্রাথমিক অবস্থায় রাবিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন থাকলেও ফরেনসিক রিপোর্ট পেলে হত্যা বা আত্মহত্যার বিষয়টি বোঝা যাবে, বলছেন চিকিৎসক। মাকে হারিয়ে বাকরুদ্ধ ও শূন্যতায় 2.5 বছরের সাদাত। টিকটকের ভিডিওগুলি দেখলেই বোঝা যায় সাদাতের হারিয়ে যাওয়া অতীত কতটা আনন্দের ছিল। আমার যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই স্বামী সানির নির্যাতনের শিকার হতেন গৃহবধূ রাবিয়া। তারপরই এমন পরিণতি। পরিবারের দাবি, বিয়ের পর বিভিন্ন সময় মারধর করে টাকা আদায় করতেন সানি। মেয়েকে হারিয়ে শোকাহত বাবা চান দোষীদের উপযুক্ত শাস্তি। কারণ এমনি মাঝে মধ্যেই মারধর করতো, আজে বাজে কথা বলতো। আমরা অনুভব করতেছি যে মাইরাও পরে ঝুলিয়ে রাখছে। বারবার টাকা আইনা দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা আমার বোনকে অত্যাচার করে। তবে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী সন্দেহের তীর স্বামী সানির দিকে। যাই দেখছি যে দরজা আটকানো, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। একটা পিচ্ছি বলতেছে যে আপনার জালের পুতের বউ 2000 ফাঁস লইছে। পরে পিচ্ছি কনে উনি গ্যাস ফালাইতেই আইসে দৌড়াইয়া আয়া দেখে দরজা মারা, দরজা খুলতে পারতেছে না। ওই পাশে যে দরজা ওটা ভিতর থেকে লাগানো ছিল আর এটা চাপানো ছিল। রাবিয়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্নের কথা বলছেন ফরেনসিক বিভাগের এই চিকিৎসক। শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে, আর এটা ফাঁসি কিনা মার্ডার, তার মেরে ঝুলাইছে কিনা সেটার জন্য নেট টিস্যু আমি ঢাকা মেডিকেলে প্রিজার্ভ করছি, ঢাকা মেডিকেলে পাঠাবো। ওখান থেকে আসলে কনফার্ম বলা যাবে যে এটা মেরে ঝুলাইছে নাকি বেসিক্যালি সুইসাইড। শনিবার গৃহবধূর মরদেহ উদ্ধারের পর রবিবার তার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সুষ্ঠু বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।
চট্টগ্রামে উত্তর কাট্টলী সিডিএ আবাসিক এলাকায় 5 ঘন্টার আগুনে পুড়েছে 3টি ফার্নিচারের কারখানা ও কয়েকটি গ্যারেজ। গত রাত 2টার দিকে আবাসিক এলাকায় এই আগুন লাগে। মুহূর্তেই বাড়তে থাকে লেলিহান শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 5 ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, সিডিএ আবাসিক এলাকার 1 নম্বর রোডের পদ্মপুকুর পাড় এলাকায় 3টি ফার্নিচারের কারখানা ও দোকান এবং গাড়ির গ্যারেজ আগুনে পড়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর বলা যাবে। উপরে শুধু আগুন আগুন আগুন, তখন আমরা দ্রুত বেগে আসি, মনে করেন যার যার পানি যা আসিল তা নিয়ে পানি নিয়ে আসি। প্রথম দেখি যে পানি নিয়ে আসি, আগুনের কাছে ঘুরতে পারতেছি না। আগুন সেই পরিমাণে আগুন ছিল, দেখতেছেন অলরেডি 2টা ফাঁসিপতি এলাকা অলরেডি জ্বলে গেছে। কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে ভয়াবহ আগুনে পুড়েছে অন্তত 40টি দোকান। গত রাত 12টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। আগুনের তীব্রতা বাড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের যৌথ চেষ্টায় প্রায় 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যে কোনো ফ্লাইটে মালিকবিহীন স্বর্ণ পাওয়া গেলে এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এয়ারলাইন্সগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে চিঠি দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে উড়োজাহাজ জব্দের যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বর্ণ চোরাচালান রোধে গেল নভেম্বরে দেশি বিদেশি সব এয়ারলাইন্সগুলোকে হুঁশিয়ারি করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়। কিন্তু 1.5 মাস পর গত বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচে বিশেষ ব্যবস্থায় রাখা 20টি সোনার বার উদ্ধার করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা। চোরাচালানের পণ্য বহন করাই উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জবাবদিহিতার মধ্যে আসবে বলে মনে করেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। দেশি বিদেশি সকল এয়ারলাইন্সকে কাস্টমস গোয়েন্দা থেকে একটা চিঠি দেওয়া হয়েছে। গোল্ড স্মাগলিংটা বেসিক্যালি মিডল ইস্ট থেকেই আসে। তো মিডল ইস্ট থেকে যাদেরকে পদায়ন করা হয় ফ্লাইটে, সেটা ক্রু হইতে পারে অথবা স্টাফ হতে পারে, এই সমস্ত পদায়নের ক্ষেত্রেও যেন তারা একটু সতর্কতামূলক ব্যবস্থা নেয়। বিমানের লোকজনের সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে স্বর্ণ সিটের নিচে লুকানো অসম্ভব। উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো চিঠি বা তথ্য জানায়নি কাস্টমস। এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার করে বিমানের সুনামহানি করেছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা। কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট কোনো কিছু দেয় না, আমরা কিছু জানি না। খবরটা যখন পত্রিকাতে দেখছি তখন আমরা জানি যে এই ব্যাপারে আমরা কিছু জানি না। 1 দশক আগে ঢাকায় চোরাচালানের স্বর্ণ বহন করায় 2টি উড়োজাহাজ জব্দ করা হয়েছিল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আর কিছুক্ষণ পর মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। তবে ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। আগামীকাল বছরের শেষ দিনের নানা আয়োজনের কথা চিন্তা করে দুপুর 1টার পরিবর্তে দুপুর 12টায় শুরু হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হবে বিকেল 5টায়। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ধরে রাখতে চায় শিরোপা, আর 4 বছর আগে চ্যাম্পিয়ন হওয়ার রাজশাহী দেখাতে চায় চমক। তবে শক্তিমত্তায় বেশ এগিয়ে ফরচুন বরিশাল। তারকা সমৃদ্ধ দেশি স্কোয়াড, সেই সাথে শাহিন শাহ আফ্রিদি, ডেভিড মালান, কাইল মায়ার্স সহ এক ঝাঁক বিদেশি তারকা। কাগজে কলমে শক্তিমত্তায় এবারের আসরের সেরা দলই ফরচুন বরিশাল। তবে পিছিয়ে থাকবে না দুর্বার রাজশাহীও। সবশেষ 3 আসরে খেলা হয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। 4 বছর পর আবারও বিপিএলে ফিরেছে তারা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।